আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসের যে লেকচার যে টপিকটা সেগুলো হচ্ছে চ্যাপ্টার 1 থেকেই ছিল। 1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেখানে অনেক টপিক গুলোই আমরা কভার করে ফেলেছি, যেমন ইমেল, তারপরে হচ্ছে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, কর্মসংস্থানে আইসিটির ব্যবহার, শিক্ষা গবেষণা, টেলিমেডিসিন, অফিস অটোমেশন, স্মার্ট হোম, এগুলো আমরা কভার করেছি। ই কমার্স, তারপরে হচ্ছে ই কমার্সের ধরন, গণমাধ্যম, ব্লগ, বিনোদন, সামাজিক যোগাযোগ, এগুলো হচ্ছে কভার করেছি। তারপরে যে আমাদের যে প্রিভিয়াস লেকচারটাই, আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যায় কিনা আমাকে, হ্যাঁ আমাকে জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, তো প্রিভিয়াস ক্লাসে আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে পড়াশোনা করেছিলাম। আমি যদি একটু প্রিভিয়াস ক্লাসের লেকচারগুলো যদি আবার একটু রিভিউ করি, সো ভার্চুয়াল রিয়েলিটিটা আমাদের কি ছিল, যে আমরা হচ্ছে বাস্তব জগতে থেকে যখন আমরা কল্পনার জগৎ কে অনুভব করতে পারবো, হ্যাঁ, আর সেই অনুভূতিটা যখন আমাদের কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেমের মাধ্যমে হবে, তখন সেটাকে আমরা বলবো ভার্চুয়াল রিয়ালিটি। হ্যাঁ, তারপরে হচ্ছে টেলিপ্রেজেন্সটা হচ্ছে আমাদের ওই যে আমাদের যে কল্পনার জগতে নিজের উপস্থিতিটাকে যদি আমরা অনুভব করি, তখন সেটাকে আমরা টেলিপ্রেজেন্স বলবো। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, ফ্লাইট সিমুলেশনটা কি। ফ্লাইট সিমুলেশনটা ছিল আমাদের এর যে কল্পনার জগতে আমরা কিছু প্র্যাকটিস যখন করি, হ্যাঁ, যেমন পাইলটরা প্লেন কিভাবে চালাতে হবে, কিভাবে টেক অফ নিতে হবে, সেই প্র্যাকটিস গুলো যে নেওয়া হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, সেগুলোকে আমরা বলবো ফ্লাইট সিমুলেশন। তারপরে আমরা পড়েছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা ইউজুয়ালি এআই বলে থাকি। তো কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি ছিল? কৃত্রিম বুদ্ধিমত্তাটা ছিল হচ্ছে আমরা মানুষ যেভাবে চিন্তা ভাবনা করি, যেভাবে কাজ করি, সেই চিন্তা ভাবনাকে যদি আমরা কোনো মেশিনের ভিতর প্রয়োগ করি, হ্যাঁ, প্রয়োগ করার পর যদি ওই মেশিনটা সেম ওভাবেই যখন কাজ করবে, আমরা যেভাবে চিন্তা করি, যেভাবে কাজ করি, সেভাবেই যখন সেই মেশিনটা কাজ করবে, চিন্তা করবে, তখন সেটাকে আমরা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের যে এক্সপার্ট সিস্টেমটা ছিল, সেটাকে আমরা ওই মেশিনটাকেই বলবো যে মেশিনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে কাজ করবে। একটা মেশিনকে যখন মানুষের চিন্তা ভাবনা বুদ্ধি দিয়ে দেওয়া হয়, তখন সেই মেশিনটা যখন কাজ করে, ওই কাজ করাকে বলা হবে আমার এক্সপার্ট সিস্টেম। তো এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা আর এক্সপার্ট সিস্টেম, এই দুইটার ভিতরে রিলেশন অনেক ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে একটা এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, যে এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্যটা হচ্ছে যদি এক্সপার্ট সিস্টেমে কোনো ভুল থাকে, তখন সেটা কোনো মেশিনে যদি কখনো ভুল থাকে, তখন সেটা এক্সপার্ট সিস্টেম হিসেবে কাজ করতে পারবে না। আর একটা এক্সপার্ট সিস্টেমকে কিন্তু একজন দক্ষ মানুষই তৈরি করেছে, তো সে কখনো একজন মানুষের বিকল্প হতে পারবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে আর একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে যদিও মানুষ এক্সপার্ট সিস্টেম তৈরি করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, তারপর অনেক সময় দেখা যায় মেশিন মানুষের থেকে অনেক দ্রুত গতিতে কাজ করে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা ক্যালকুলেটর নিয়ে আলোচনা করেছিলাম, যা ক্যালকুলেটরে হচ্ছে অনেক বড় বড় গণনা করা হয়, হিসাব করা হয়, যেগুলো মানুষ দ্রুত কাজ করতে পারে না। তো এগুলো আমরা প্রিভিয়াস লেকচারে কভার করে ফেলেছি। আজকে আমাদের লেকচার হচ্ছে 6 নাম্বার লেকচার। আর আজকের লেকচারে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। সেই দুইটা টপিক হচ্ছে আমাদের রোবোটিক্স আর হচ্ছে ক্রায়োসার্জারি। হ্যাঁ, এই দুইটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এরপরে আলোচনা করার পর যদি আমাদের সময় থাকে, আমরা কিছু ভিডিও দেখব, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কিছু ভিডিও দেখব, রোবোটিক্স নিয়ে কিছু ভিডিও দেখব। ওকে,
তো রোবোটিক্স রোবোটিক্স হচ্ছে রোবট নিয়ে যে কাজকর্মগুলো করা হয়। হ্যাঁ, তো রোবট তো আমরা মোটামুটি সবাই চিনি, সবাই দেখেছিও। তো তথ্য প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ এবং প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হবে, সেই শাখাকেই আমরা রোবোটিক্স বলে থাকি। রোবোটিক্সের রোবট নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, রোবট কিভাবে তৈরি করা হয়, কিভাবে রোবটকে দিয়ে কাজ করানো হবে, কিভাবে একটা রোবট দিয়ে আমরা যে কোনো কাজ সম্পাদন করতে পারবো, সেই কাজগুলো আমরা যে শাখায় আলোচনা করব সেটাকে আমরা বলবো রোবোটিক্স। ঠিক আছে? আচ্ছা, এরপর এখন রোবোটিক্স বুঝতে পেরেছি তো, রোবোটিক্স মানে কি সংজ্ঞাটা? জি মিস। আচ্ছা, ঠিক আছে। তো এই যে রোবট যে তৈরি করে না, সেই রোবট হয়তো বা যে কোনো শেপের হতে পারে। লাইক আপনি বক্স আকারে আমরা তৈরি করতে পারবো, আমরা সার্কেল আকারে তৈরি করতে পারবো, যে কোনো অ্যানিমেলের শেপ দিতে পারবো, যে কোনো পশু প্রাণীর শেপ দিতে পারবো, একটা পাখিরই শেপ দিয়ে আমরা রোবট তৈরি করতে পারবো। ঠিক আছে? তো যে সার্কেল আকারের যে রোবট তৈরি করা হয়, ওরকম কিছু রোবট হচ্ছে, যেমন আই রোম্বা বলা হয়। হ্যাঁ, রোম্বা নামের একটা রোবট আছে, সেটা হচ্ছে সার্কেল আকৃতির। হ্যাঁ, ওই সার্কেল আকৃতির রোবটটা শুধুমাত্র ভ্যাকুয়াম ক্লিনার হিসেবে কাজ করে। ভ্যাকুয়াম ক্লিনারটা কি? ভ্যাকুয়াম ক্লিনারটা হচ্ছে মানে বাড়িঘর যে পরিষ্কার করে, আমরা যে ঝাড়ু দেই, সেই ঝাড়ু দেওয়ার কাজটা আই রোম্বা নামের একটা রোবট আছে, যেটা হচ্ছে সার্কেল আকৃতির। হ্যাঁ, সেই রোবটটা এই কাজ করে। তো আমরা এখন যেটা বললাম যে হয় কিছু রোবট সার্কেল আকৃতির হবে, কিছু রোবট পশু পাখির আকৃতির হবে, আবার কিছু কিছু রোবট আছে একদম সম্পূর্ণ মানুষের মতোই কিন্তু দেখায় না আমাদের, মানে রোবটের হাত পা দেওয়া হয়, রোবটকে চোখ দেওয়া হয়, রোবট একদম ফুল হুবহু মানুষের অবয়ব আর কি তৈরি করা হয়, তাই না? ওই যে মানব শরীরের সাথে সাদৃশ্য রেখে যে সকল রোবট তৈরি করা হবে, সেই রোবটগুলোকে বলবো আমরা হিউম্যানয়েড বা মানব সদৃশ রোবট। বুঝতে পেরেছি হিউম্যানয়েডটা কি? হিউম্যানয়েডটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, হ্যাঁ, যেটা বললাম যে রোবটের আকৃতি, হ্যাঁ, যে রোবটের আকৃতিটা মানব শরীরের সাথে সাদৃশ্য হবে, মানুষের মতো হুবহু মানুষের অবয়ব হবে, সেইটাকে আমরা বলবো হিউম্যানয়েড বা মানব সদৃশ রোবট। ওকে? তো এই যে রোবট যে তৈরি করা হয়, রোবটকে দিয়ে যে কাজ করা হয়, অ্যাকচুয়ালি এই রোবটের পিছনে কিন্তু অনেক পরিশ্রম দেওয়া হয়, অনেক কাজ করা হয়, শুধুমাত্র একটা কারণেই, যাতে আমরা সাধারণ মানুষ ওই রোবট দিয়ে, মেশিন দিয়ে কাজ করাতে পারি, সাধারণ মানুষকে যাতে কষ্ট না করতে হয়। এই কারণেই সায়েন্টিস্টদের, কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিংদের শুধু একটাই লক্ষ্য ছিল যে মানুষরা যাতে এগুলো দিয়ে উপকৃত হতে পারে। তাহলে এই যে কথাগুলো যে আমি বললাম, আপনারা যে শুনলেন, সেখান থেকে কিন্তু বোঝা যায় রোবটের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলোর ভিতরে প্রথম যে যে নিয়মটা, সেটা হচ্ছে রোবট কখনোই মানুষকে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আমরা যে রোবটটা তৈরি করেছি, সেই রোবটটা যাতে কখনোই মানব সমাজকে ক্ষতিগ্রস্ত করতে না পারবে, এইটাই হচ্ছে প্রথম নিয়ম বা একটা রোবট তৈরি করার। ঠিক আছে? বুঝতে পেরেছি নিয়মটা? আচ্ছা, গুড। ঠিক আছে, তাহলে যেটা বললাম যে এটা ছিল আমাদের প্রথম নিয়ম। আর বইতে আরো, মানে অ্যাকচুয়ালি রোবটের হচ্ছে 3টা নিয়ম। একটা রোবট তৈরি করতে হলে 3টা নিয়ম আমাকে ফলো করতে হবে। সেখানে প্রথম নিয়মটাই আমি বললাম যে এটা মানুষকে ক্ষতি করতে পারবে না। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে, হ্যাঁ বলেন। কেউ যদি এমন রোবটের মধ্যে সফটওয়্যারটা দেওয়া যায় যে মানুষকে ক্ষতি করছে, তাহলে কি হবে এটা? হ্যাঁ, তখন তো সেটা তো সে মানে পাস করবে না, তো সে তো সেটা বাজারে নিয়ে আসতে পারবে না। যদি ধরা পড়ে তখন সে আপনাকে তো জেলে নিয়ে যাবে, কেস করবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে।
তাহলে এই যে রোবট এখন যে চলাফেরা করতে পারে, মানুষের মতো অবয়ব চেহারা তারা দিয়ে দিতে পারতেছে, হ্যাঁ, তো এই যে হাত পা নড়াচড়া করতেছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইশারা করতেছে, হ্যাঁ, এইটাকে বলা হবে আমার অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটরের সংজ্ঞাটা এই যে এখানে দেওয়া আছে, যে রোবটের হাত পা অথবা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থাই হচ্ছে আমাদের অ্যাকচুয়েটর। মানে সোজা বাংলায় হচ্ছে আমরা একটা যে রোবট তৈরি করব, সেই রোবটের হাত পা, তারপর হচ্ছে মাথা নড়াচড়া করা, চোখকে আমার নড়াচড়া করা, বিভিন্ন ইঙ্গিত দেওয়া, হ্যাঁ, এই কাজগুলো যে করা হবে এগুলোকে বলা হবে আমার অ্যাকচুয়েটর। তাহলে অ্যাকচুয়েটর বুঝেছি কি? অ্যাকচুয়েটরটা বুঝছি। জি মিস। হ্যাঁ, অ্যাকচুয়েটরটা হচ্ছে একটা রোবটের হাত পা কিভাবে নড়াচড়া করা হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে নড়াচড়া করে ইশারার মাধ্যমে ইঙ্গিত দিতে পারবে, সেই কাজগুলো করা হয় অ্যাকচুয়েটরের মাধ্যমে। ঠিক আছে, তাহলে সো অ্যাকচুয়েটরের পর এখন যে টপিকগুলো আমি লিখেছি এখানে, যে রোবটের বৈশিষ্ট্য, রোবটের গুরুত্ব, রোবটের ব্যবহার আর প্রয়োগ, এগুলো অ্যাকচুয়ালি অনেক বিশাল। হ্যাঁ, রোবটের বৈশিষ্ট্য কোনগুলো, যেগুলো আমরা জেনে গিয়েছি অলরেডি, যে রোবট কখনো মানুষের ক্ষতি করতে পারবে না, তারপর একটা রোবট 24 ঘন্টায় কাজ করতে পারবে, রোবট কখনো ক্লান্ত হবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে রোবটের বৈশিষ্ট্য। রোবট সব সময় সাধারণ পরিস্থিতিতে কাজ করতে পারবে, তাকে যে কমান্ড দেওয়া হবে সেই কমান্ড অনুযায়ী রোবট কাজ করতে পারবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তো রোবোটিক্সের গুরুত্ব, যেটা রোবোটিক্সের গুরুত্ব অনেক বেশি। সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে কোনটা, যেটা হচ্ছে যে মানুষকে সাহায্য করার জন্যই রোবট তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এর যে বড় ফ্যাসিলিটিস আর কিছুই হতে পারে না। যেমন আমরা এখন বাংলাদেশে ঢাকায় বসবাস করি, অনেকের বাসায় কাজের লোক থাকে, তাই না? যেমন আমার বাসায়ও কাজের লোক আছে, আপনাদেরও বাসায় অনেকের কাজের লোক থাকতে পারে। এই যে কাজের লোকদের দিয়ে যে কাজকর্ম, আবার অনেকের বাসায় কাজের লোক থাকেও না, তখন দেখা যায় আম্মু কষ্ট করে কাজ করতে হয় আম্মুকে দিয়ে। তো এই যে কাজকর্ম, এই কাজকর্মগুলো যদি আমি রোবটকে দিয়ে করাতে পারি, তাহলে আমার মা বাবার জন্য একটা খুব ভালো ওয়ে তৈরি হয়ে যায়। রাইট? বুঝতে পারতেছি আমার কথাগুলো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই যে রোবটের যে প্রয়োগ বা ব্যবহার, এগুলো হচ্ছে যে কোনো জায়গাতে আমি রোবটকে ব্যবহার করতে পারবো। যেমন চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেক বড় বড় যদি অপারেশন গুলো করতে চাই, ওগুলো রোবটের মাধ্যমে করাতে পারবো। জাপান, আমরা নাম শুনেছি তো এই দেশটার। জাপানে কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেখানে কোনো মানে ওয়েটার থাকে না। হ্যাঁ, সেখানে কিন্তু রোবটকে দিয়েই ওয়েটারের কাজগুলো করা হয়, রোবটকে দিয়ে খাবারের অর্ডার দেওয়া হয়, রোবটকে দিয়ে খাবার সার্ভ করা হয়। হ্যাঁ, এই যে কাজগুলো দেখেন, মানুষের উপস্থিতি কমে যাচ্ছে আর রোবটের উপস্থিতি গুলো বেড়ে যাচ্ছে, যাতে করে মানুষকে আর কষ্ট করতে না হচ্ছে, তাই না? এভাবে করে আমরা রোবোটিক্সের ব্যবহারগুলো জানতে পারি এখান থেকে। তো এখন সেম ভাবে আমি আবারও বলবো যে বিজ্ঞান যা কিছুই তৈরি করে না কেন, সেগুলোর পিছনে অবশ্যই ভালো দিক আছে, প্লাস সাথে সাথে কিছু নেগেটিভ সাইডও আছে। হ্যাঁ, রোবট তৈরি করার সাথে সাথে যেরকম আমরা রোবটকে দিয়ে কাজ করাতে পারতেছি, সেম ভাবে আমাদের যে উন্নয়নশীল দেশ বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে, তখন আমরা মানে মানুষের কাজ যেহেতু কমে যাবে, তো মানুষ কিন্তু বেকার হয়ে যাবে, মানুষ কিন্তু আর কাজ খুঁজে পাবে না। তো এইগুলো হচ্ছে কিছু নেগেটিভ দিক। বুঝতে পেরেছি? ওকে, গুড, বুঝতে পেরেছি। তো এখন রোবোটিক্স এর যে টপিকটা সেটা কমপ্লিট হয়েছে। রোবোটিক্স এর যে কিছু আমরা ভিডিও দেখবো, যে অনেক রোবট আর কি তৈরি করা হয়েছে। যেমন আমি বললাম যে আই রোম্বা নামে একটা রোবট তৈরি হয়েছিল, যেটা কিনা ভ্যাকুয়াম ক্লিনারে কাজ করে। হ্যাঁ, বাড়ি ঘর পরিষ্কার করে, ভ্যাকুয়াম ক্লিনার। তারপরে হচ্ছে আজুমা হিকারি নামে একটা রোবট আছে, যেটা হচ্ছে জাপানের একজন সায়েন্টিস্ট তৈরি করেছিল।
তো আজুমা হিকারিকে অ্যাকচুয়ালি হলোগ্রাফিক ওয়াইফ হিসেবে বলা হতো। হ্যাঁ, হলোগ্রাফিক ওয়াইফ হিসেবে তাকে ধরা হতো আজুমা হিকারি। সে একদম ওয়াইফের মতো কাজ করতো। একজন ওয়াইফ যেরকম হাজবেন্ডের অনেক খেয়াল রাখতো, কি খাওয়া দাওয়া করেছে, কখন সে বের হবে, কখন অফিস থেকে আসার টাইম হবে, অফিস থেকে এসে কি খাবে, ঘর পরিষ্কার করবে, এভাবে সব কিছু কাজ করতো ওই হলোগ্রাফিক আজুমা হিকারি নামে ওই রোবটটা। তো এই কারণে ওই আজুমা হিকারি রোবটটাকে বলা হয় হলোগ্রাফিক ওয়াইফ। এগুলো কিন্তু আমাদের বইতে খুব আরো ভালো করে লেখা আছে, আমি জাস্ট আপনাদের আইডিয়াটা দিচ্ছি। আর আমরা ভিডিও দেখবো, আজুমা হিকারির ভিডিওটাও দেখবো, অনেক সুন্দর, ইমপ্রেসিং বলতে গেলে। আপনারা দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে। ঠিক আছে, তাহলে রোবোটিক্স এর টপিক গুলো বুঝলাম মোটামুটি। এরপরে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারিটা হচ্ছে আমাদের একটা চিকিৎসা পদ্ধতি। কি বললাম? ক্রায়ো সার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি। হ্যাঁ, এইটা হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে হচ্ছে শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনেন। ক্রায়ো সার্জারিটা হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক টিস্যু, মানে অস্বাভাবিক জায়গা কোনগুলো, যদি আমাদের কোথাও কেটে যায়, কোথাও দাগ পড়ে যায়, হ্যাঁ, ত্বকের কোথাও দাগ পড়ে যায়, তখন সেটা অস্বাভাবিক টিস্যু হয়ে যাবে, রোগাক্রান্ত টিস্যু হয়ে যাবে। তো শীতল তাপমাত্রা প্রয়োগ করে যখন সেই ত্বকের অস্বাভাবিক টিস্যুগুলোকে ধ্বংস করা হবে, সেই চিকিৎসা প্রক্রিয়াকে, পদ্ধতিটাকে আমরা বলবো ক্রায়ো সার্জারি। আমি যদি আবার রিপিট করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে ক্রায়ো সার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে, শীতল তাপমাত্রা আপনাকেও উল্লেখ করতেই হবে, শীতল তাপমাত্রা যদি আপনি প্রয়োগ না করেন তখন সেটা কিন্তু ক্রায়ো সার্জারি হবে না। তো ওই শীতল তাপমাত্রা প্রয়োগ করে যখন আমরা কোনো রোগের নিরাময় তৈরি করি তখন সেটাকে আমরা বলবো ক্রায়ো সার্জারি। ঠিক আছে, ক্রায়ো সার্জারি বুঝেছি? Yes, ma'am. ওকে ওকে, গুড। ঠিক আছে, তো এই যে এখন বললাম যে টপিকটা, যে শীতল তাপমাত্রা, অবশ্যই শীতল তাপমাত্রা আমাকে উল্লেখ করতে হবে। এই শীতল তাপমাত্রা কিভাবে তৈরি, কোনগুলোকে আমরা শীতল তাপমাত্রা হিসেবে ধরবো? যেগুলো হচ্ছে মাইনাসে থাকে, তাই না? আমরা মোটামুটি তাপমাত্রা ক্যালকুলেট করতে পারি, যে গরমকালে আমাদের মোবাইলে লেখা ওঠে 45 ডিগ্রি সেলসিয়াস, 34 ডিগ্রি সেলসিয়াস। এগুলো কি যত মানে শূন্য থেকে যত দূরে যাবে তত আমাদের গরম বেড়ে যাবে, রাইট? আর শূন্য থেকে যত কমতে থাকবে সেগুলো হচ্ছে নেগেটিভে, 0 ডিগ্রি। আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি উত্তপ্ত হয়, পানি ফুটতে শুরু করে, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হতে শুরু করে, রাইট? এগুলো আমরা পড়ে এসেছি। তো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আমি বলতেছি, সেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যত মাইনাসে যাবে ততই পানিটা বরফ হতে থাকবে। তখন ওই বরফ হওয়া তাপমাত্রা গুলোকে, পানিগুলোকে আমরা বলবো শীতল তাপমাত্রা। বুঝতে পারতেছি আমার কথাগুলো? জি ম্যাম। ওকে, জি গুড ম্যাম, বুঝতে পারতেছি। গুড। তো এই যে আমি কিছু উদাহরণ এখানে লিখেছি, যে তরল নাইট্রোজেন, যেটা তরল নাইট্রোজেনটা -196 ডিগ্রি সেলসিয়াসে বরফ হবে। হ্যাঁ, এই তরল নাইট্রোজেনকে যদি নাইট্রোজেনের তাপমাত্রা যদি আমি কমাতে থাকি, 0 থেকে কমিয়ে 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 -196 ডিগ্রি যখন হবে, তখন সেই তরল নাইট্রোজেনটা শীতল তাপমাত্রায় পরিণত হবে। আমরা কিন্তু আইসক্রিম যে তৈরি করি, রাইট? আইসক্রিম যে তৈরি করার সময় আমরা সেটাকে ফ্রিজে 8 থেকে 6 ঘন্টা, মানে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা আমরা যদি ফ্রিজে রাখি আইসক্রিমটাকে, তখন সেই আইসক্রিমটা বরফ হয়। কিন্তু সেই আইসক্রিমে যদি আমরা তরল নাইট্রোজেন, যেটা 196 ডিগ্রি সেলসিয়াস ধরা হচ্ছে, সেটা যদি প্রয়োগ করি, জাস্ট 1 মিনিটের সময়েরও কম, হ্যাঁ, 1 মিনিটের ভিতরে সেই আইসক্রিমটা আমার
একদম ফ্রিজ হয়ে যাবে বলতে গেলে। হ্যাঁ, তো ওই দেখেন যে আইসক্রিমটা আমরা 6 থেকে 8 ঘন্টা সময় লাগতো সেটাকে আমরা মাত্র 1 মিনিটের ভিতরে বরফ করে ফেলতেছি এই তরল নাইট্রোজেনটা প্রয়োগ করে। ওকে, বুঝতে পারতেছি আমার কথাগুলো যে কিভাবে শীতল তাপমাত্রা বুঝতে পারতেছি। ওকে, শীতল তাপমাত্রাটা কিভাবে আমরা ব্যবহার করতেছি। তারপরে এই যে দেখেন তরল কার্বন ডাই অক্সাইড যেটা হচ্ছে -79°C বরফ হবে। তারপর হচ্ছে তরল আর্গন, এটাও -196°C বরফ হবে। আরো অনেক উদাহরণ আছে বইতে, আমি এখানে ইম্পর্টেন্ট উদাহরণগুলো উল্লেখ করলাম। তো এই ক্রায়ো সার্জারি দিয়ে অনেক কিছুই আমাদের রোগ দূর করা যায়। তো সবচেয়ে বড় যে রোগটা সেটা হচ্ছে টিউমার রোগ, আমরা নাম শুনেছি, হ্যাঁ তাই না? টিউমার হয় অনেকে, টিউমারের জন্য অনেকের অপারেশন করতে হয়, সেই অপারেশন মাঝে মাঝে সাকসেসফুল হয় না, বা সাকসেসফুল হলেও অনেক কষ্ট করে তাদেরকে ভয়ে ভয়ে থাকতে হয়, রাইট? তো এই টিউমারের কাজ নিরাময়ের কাজগুলো কিন্তু ক্রায়ো সার্জারির মাধ্যমে করা হয়। অ্যাকচুয়ালি ক্রায়ো সার্জারিটা কি এক ধরনের সুচ বলতে কি মানে সুই যদি আমরা চিনি, মোটামুটি সবাই সুই একদম চিকন সুইয়ের মতো থাকে, সেই সুইয়ের ভিতর আমাদের এই শীতল তাপমাত্রাগুলো প্রয়োগ করা হয়। যা এই শীতল তাপমাত্রা যখন সুইয়ের মাধ্যমে প্রয়োগ করা হয় না, আমাদের কিন্তু রক্ত বের হয় না শরীর থেকে, সেটা এত শীতল তাপমাত্রায় থাকে যেটা মাধ্যমে আমাদের শরীরে কোনো রক্ত বেরো হয় না বলতে গেলে, আর খুব ব্যথাও কম হয়। হ্যাঁ, তো টিউমার রোগটার এটা যদি আমরা বলি যে কিভাবে রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করা হচ্ছে, লাইক যেমন ধরেন আমার শরীরের কোথাও টিউমার হয়েছে, তখন করবে কি ওই সুইটা আমার শরীরের যেখানে টিউমার আছে সেখানে প্রয়োগ করে ফার্স্টে করবে কি এই তরল নাইট্রোজেনটাকে মানে শরীরে প্রয়োগ করার পর সেটার তাপমাত্রাকে কমাতে 196 নিয়ে আসলে তখন হবে কি ওই টিউমারটা বরফ হয়ে যাবে না, টিউমারটা বরফ হয়ে যাবে, কিন্তু বরফ হয়ে যাওয়ার পর সেখানে আবার ওই তাপমাত্রাকে কমানো হবে। আচ্ছা, কেউ কি লাইনে আসতে পারতেছে না? আমাকে ফোন দিচ্ছে অনেকে, মনে হয় লাইনে কানেক্ট হতে পারতেছে না। আপনাদের সাথে যদি কন্ট্যাক্ট হয় আপনারা বলে দিন। আচ্ছা মিস আমি গ্রুপে লিংক পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বললাম যে প্রথমে কি করব, ওই যে টিউমারের জায়গাটায় সেখানে আমরা তরল নাইট্রোজেনটাকে প্রয়োগ করে সেটার তাপমাত্রাকে কমাবো। তাপমাত্রা যখন আমরা কমাতে থাকবো সেটা বরফে পরিণত হতে থাকবে। দ্যাট মিনস ওই টিউমারের যে কোষটা সেটাও বরফে পরিণত হতে থাকবে। বরফে পরিণত হওয়ার পর সেই যে টিউমারের কোষটা সেটার ভিতরে কিন্তু তখন আর রক্ত চলাচল হবে না বা অক্সিজেনও চলাচল করতে পারবে না। যখনই আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে সেই কোষে বা রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, সেই কোষটা কিন্তু মারা যাবে, রাইট? যেখানে আমার অক্সিজেন চলবে না, রক্ত চলাচল চলবে না, সেই কোষটা আমার মারা যাবে। মারা গেলে তখন করব কি সেই তাপমাত্রাটাকে আবার বাড়াতে থাকলে তখন হবে কি বরফ যেরকম গলে যাবে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে সেম ভাবে সেই কোষগুলো গলে যাবে, গিয়ে সেই টিস্যুগুলো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করেই হচ্ছে আমার ক্রায়ো সার্জারির যে অপারেশন গুলো করা হয়, এই অপারেশন গুলো এভাবে করা হয়। তো একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা আশা করি বুঝতে পারছেন। আর যদি নাও বুঝে থাকেন, আবার আমি তো রেকর্ড করা ভিডিওটা তো দিবই, সেটা আবার একটু ভালো করে শুনবেন। আর অবশ্যই বইটাকে ফলো করতে হবে, বইতে আরো ভালো করে লেখা আছে কিভাবে টিউমার রোগে ক্রায়ো সার্জারিটা প্রয়োগ করা হয়। আর এটা কোশ্চেনের জন্য অনেক ইম্পর্টেন্ট যে ক্রায়ো সার্জারির মাধ্যমে কিভাবে টিউমার রোগের প্রতিরোধ করা যায়, বিশ্লেষণ করো, এই কোশ্চেনটা প্রায় আসবেই। ওকে, এরপর যে টপিকটা সেটা হচ্ছে ক্রায়োথেরাপি। তো ক্রায়োথেরাপিটা হচ্ছে ক্রায়ো সার্জারি যেটা, সেটা তো একটা কৌশল। হ্যাঁ, এই কৌশলের মাধ্যমে যে চিকিৎসাগুলো করা হয় সেগুলোকেই বলা হবে ক্রায়োথেরাপি। বুঝতে পারছি ক্রায়োথেরাপি কি? ক্রায়োথেরাপি হচ্ছে
ক্রায়োসার্জারি কৌশল, হ্যাঁ, ক্রায়োসার্জারি একটা কৌশল। এই কৌশলটা প্রয়োগ করে যে চিকিৎসা গ্রহণ করা হয়, যে চিকিৎসা দেওয়া হয়, সেই কৌশল বা সেই পদ্ধতিটাকে আমরা বলবো ক্রায়োথেরাপি। আচ্ছা, তো ক্রায়োসার্জারির ব্যবহার প্রয়োগ যেটা বললাম, সবচেয়ে বড় প্রয়োগ হচ্ছে টিউমার রোগের জন্য। এছাড়াও যে আমাদের ত্বকের যে দাগগুলা, হ্যাঁ, আমাদের মাঝে মাঝে ব্রণ হয়, মেস্তা হয়, মেস্তার জন্য ত্বকে দাগ পড়ে যায়, সেই দাগগুলো যদি আমরা সেরে ফেলতে চাই, ক্রায়োসার্জারির মাধ্যমে সেরে ফেলা যাবে। তারপরে আঁচিল চিনি আমরা, আঁচিল, না ম্যাম, না ম্যাম। হ্যাঁ, আঁচিল হচ্ছে ওই যে শরীরে হয় না দানা দানা টাইপের একটু কালো কালো আঁচিলের মতো ফুলে যায় আর কি, হ্যাঁ। তো ওই আঁচিল আমি দেখাবো ভিডিওতে, ভিডিও যখন দেখবো আমরা তখন আপনারা চিনতে পারবেন আঁচিল কোনগুলাকে বলতেছি। তো ওই আঁচিলগুলো সরানোর জন্য আমরা ক্রায়োসার্জারি ব্যবহার করতে পারবো সেখানে, ঠিক আছে। তো ক্রায়োসার্জারিতে তথ্য আর যোগাযোগ প্রযুক্তি ব্যবহার এখন যদি আমরা আলোচনা করি, যে ক্রায়োসার্জারি তো হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি, সেটা কিভাবে আইসিটিতে চলে আসলো, তাই না? এই চিন্তাটা কিন্তু আসে যে ডক্টরের জিনিসপত্র কিভাবে আইসিটিতে চলে আসলো, রাইট? তো সেই ডক্টরের এইগুলো আমরা আইসিটির মাধ্যমে খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পারি। যেমন ধরেন আমরা তো কি টেলিমেডিসিন পড়েছি না, টেলিমেডিসিনে আমরা পড়েছিলাম যে টেলিফোনের মাধ্যমে যে চিকিৎসাগুলো না হয়। তারপরে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং পড়েছি। তো আমরা কেউ যদি ডক্টর হয়, তো সেই ডক্টর যদি ক্রায়োসার্জারি নিয়ে পড়াশোনা করে বা ক্রায়োসার্জারি নিয়ে যদি অপারেশন করে, তখন সেইগুলো আরো দক্ষ ডাক্তারদের দেখানোর জন্য বা যারা বাহিরে থাকে, তো সেখানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলোচনা করতে পারবে। তো দেখেছেন এখানে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তিটা চলে আসছে। তারপরে ক্রায়োসার্জারির মাধ্যমে কি কি রোগ নির্ণয় করা যায়, কি কি গবেষণা করা যায়, সেইগুলো যদি আমরা ডকুমেন্টস হিসেবে সংরক্ষণ করতে চাই, তখন আমাদের ইন্টারনেট লাগবে, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ লাগবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা ক্রায়োসার্জারির কিছু অপারেশন আমরা রোবটকে দিয়েও করাতে পারবো। আমরা নিজেরা না থেকে রোবটকে যদি আমরা সেই কমেন্ট দিয়ে দেওয়া হয়, রোবটকে যদি সেইভাবে তৈরি করা হয়, তো তখন রোবটও সেই ক্রায়োসার্জারি ইউজ করে চিকিৎসা করতে পারবে, হ্যাঁ। তো এই কারণে ক্রায়োসার্জারিটাও তথ্য আর যোগাযোগ প্রযুক্তিতে খুব ভালোভাবেই ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পেরেছি ক্রায়োসার্জারির ওভারঅল টপিকটা? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি, বাট আবার বুঝাইলে একটু ভালো হইতো। ওই যে ক্রায়োসার্জারিটা, জি ম্যাম। আচ্ছা, তো ক্রায়োসার্জারিটা যেটা হ্যাঁ ম্যাম, বলেছিলাম, এটাই। হ্যাঁ, ক্রায়োসার্জারির মূল যে টপিকটা, মূল যে বিষয়টা, সেটা হচ্ছে ক্রায়োসার্জারি হচ্ছে একটা কি প্রক্রিয়া, চিকিৎসা প্রক্রিয়া, হ্যাঁ। এই চিকিৎসা প্রক্রিয়াটা হচ্ছে যেখানে আমরা শীতল তাপমাত্রা প্রয়োগ করব, হ্যাঁ, অনলি শীতল তাপমাত্রা প্রয়োগ করে যে রোগগুলো আমরা নিরাময় করতে পারবো, সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমার ক্রায়োসার্জারি। চিকিৎসা পদ্ধতিতে কিন্তু অনেকভাবেই কিন্তু রোগ নিরাময় করা যায়, কিন্তু যে চিকিৎসা পদ্ধতিতে আমরা শুধুমাত্র শীতল তাপমাত্রা, হ্যাঁ, বরফ ইউজ করতে পারবো, সেই তাপমাত্রা, সেই শীতল তাপমাত্রা প্রয়োগ করে যে চিকিৎসাটা আমরা দিব, সেটাকেই আমরা বলবো ক্রায়োসার্জারি। এখন কি বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, গুড গুড, ভেরি গুড। তাহলে আজকের টপিক যেটা বলেছিলাম যে আমরা রোবোটিক্স নিয়ে আলোচনা করব আর ক্রায়োসার্জারি নিয়ে আলোচনা করব, প্লাস ক্লাসের শেষে আমরা কিছু ভিডিও দেখব। তো আমাদের ক্লাস লেকচার এতটুকুই। আমরা এখন একটু ডিসকানেক্ট হব, হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে আবার আমরা কানেক্ট হব। তাহলে হবে কি, আমাদের টাইমটা আমরা আবার পাবো, আর তখন আমরা খুব ভালোভাবে ভিডিওগুলো দেখতে পারবো, ঠিক আছে? আমরা 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 5 মিনিট পর কানেক্ট হব, অবশ্যই সবাই 5 মিনিট পর আবার কানেক্ট হব, ওকে? ওকে ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে আমি এই লেকচারটা পোস্ট করব।